হ্যালো স্টুডেন্টস, আমরা এই ভিডিওতে ভলিউম কারেকশান অফ আইডিয়াল গ্যাস বলবো না, মানে আইডিয়াল গ্যাসের সমীকরণ ইউজ করে আমরা বাস্তব গ্যাসের একটা সমীকরণ তৈরি করতে চাইছি, যেই কাজটা অলরেডি ভ্যান ডার ওয়াল করে গেছিলেন। তো এর আগে আমরা প্রেশার কারেকশান দেখেছি কিভাবে করা হয়েছিল। আজকের এই ভিডিওতে আমরা দেখব উনি ভলিউম কারেকশানের জন্য কি করেছিলেন। তো শুরু করা যাক। ভলিউম কারেকশন। প্রথমে দুটো ডায়াগ্রাম আঁকছি, খেয়াল করো। দেখো, দুটো ছবি আমি এঁকেছি, একটা বাস্তব গ্যাসের ক্ষেত্রে আর একটা বাস্তব গ্যাসের ক্ষেত্রে আর একটা আদর্শ গ্যাসের ক্ষেত্রে। আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমরা কি ধারণা করেছিলাম যে প্রত্যেকটা কণা হবে বিন্দুভর, মানে যারা মাসলেস কোয়ান্টিটি, মানে এদের ভর অতীব নগণ্য। কিন্তু বাস্তব গ্যাসের ক্ষেত্রে কণাগুলোর একটা ডেফিনিট মাস থাকবে। এটা আমি একদম প্রথম ভিডিওতেই তোমাদেরকে বলেছিলাম। আচ্ছা, বিন্দুভর হওয়ার কারণেই এদের আয়তন বলতে যেটা বোঝাবে সেটা পাত্রের আয়তনটাই বোঝাবে। যদি এই কণাগুলোকে পাত্রের কোনো একটা জায়গায় সংগঠিত করা হয় বা কেন্দ্রিক পাত্রের একটা কোণাতে যদি জড়ো করা হয়, এই 6টা কণাকে, টোটাল 6টা কণা আছে, আরও অনেক কম আয়তন দখল করে থাকবে। আমার মার্কারে বলে একটু বড় মনে হচ্ছে, কিন্তু আরও কম আয়তন দখল করে থাকবে এই 6টা কণা, যেহেতু এটা বিন্দুভর। কিন্তু এখানে যদি এই 6টা কণাকে লেখা হয় তাহলে দেখো এরকমভাবে এতটা আয়তন দখল করে থাকবে। এবার এখানে বলা হচ্ছে যে আদর্শ গ্যাসের কণাগুলো যদি একত্রিত একদম কম্প্যাক্ট অবস্থায় পাত্রের কোনো একটা কোণায় ঘনীভূত করা হয়, তাহলে তারা যে পরিমাণ আয়তন দখল করে থাকবে সেই আয়তনের মানটাও নগণ্য। মানে এই আয়তনটাকে আমরা অ্যাপ্রক্সিমেটলি বলতে পারি জিরো, তাই তো? মানে এই কণাগুলোর দ্বারা অধিকৃত মোট আয়তন নগণ্য, যেটাকে আমরা জিরো বলছি আদর্শ গ্যাসের ক্ষেত্রে। কিন্তু বাস্তব গ্যাসের ক্ষেত্রে কণা দ্বারা অধিকৃত আয়তন, মানে যখন এই কণাগুলো সব একত্রিত করা হবে, একত্রিত করে পাত্রের কোনো একটা জায়গায় এরকম একসঙ্গে অ্যাসেম্বল করা হবে, সেইখানে কণা দ্বারা অধিকৃত আয়তন নট ইকুয়ালস টু জিরো, কারণ এরা একটা ডেফিনিট আয়তন দখল করে আছে, এটা নট ইকুয়ালস টু জিরো। তাহলে এইখানে আমরা বলতে পারি কি, যে পাত্রের মোট আয়তনটাই গ্যাসের আয়তন হবে না। একটা বিষয় বোঝার চেষ্টা করো, আমরা এই যে গ্যাসের আয়তন এতবার করে বলে যাচ্ছি, গ্যাসের আয়তন অ্যাকচুয়ালি বিষয়টা কি একটু ভালো করে বুঝবে কথাটা। গ্যাসের আয়তন হচ্ছে যে গ্যাসের প্রত্যেকটা কণার জন্য ফ্রি মুভমেন্টের যতটা জায়গা থাকবে সেটাই হচ্ছে গ্যাসের আয়তন। আবার বলি, গ্যাসের আয়তন মানে হচ্ছে গ্যাসের যতগুলো কণা আছে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কণার ফ্রি, মানে মুক্ত বিচরণশীল যে জায়গাটা থাকবে, মুক্তভাবে বিচরণ করবার জন্য যতটা জায়গা থাকবে সেটাই অ্যাকচুয়ালি গ্যাসের আয়তন।
এইখানে যেহেতু প্রত্যেকটা কণা বিন্দু ভর, তাই তাদের দ্বারা অধিকৃত আয়তন তো নগণ্য। তাই আমরা বলতে পারি প্রত্যেকটা কণার স্বাধীন বিচরণ করবার জন্য স্পেস হচ্ছে পুরো কন্টেনারের জায়গাটাই। তাহলে আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে আমরা যদি ফ্রি ভলিউম লিখি, ফ্রি ভলিউম মানে ওই মুক্তভাবে বিচরণ করবার জন্য যে আয়তনটা, ফ্রি ভলিউম মনে করো এইটা হচ্ছে পাত্রের আয়তন। আচ্ছা, এই যে কণা দ্বারা অধিকৃত আয়তন যেটা আছে, এই কণা দ্বারা অধিকৃত আয়তনটাকে আমি সামান্য আয়তন তো, তাই এটাকে আমি ডেল্টা ভি দিয়ে প্রকাশ করি, তাহলে একটু তোমাদের বুঝতে সুবিধা হবে। এইটা মনে করো ডেল্টা ভি। একটু খেয়াল করবে, আমি বললাম গ্যাসের কণা দ্বারা অধিকৃত আয়তন, সেটা হচ্ছে ডেল্টা ভি, আর ভি হচ্ছে পাত্রের আয়তন, সেটা এই পাত্র বলো বা এই পাত্র বলো, পাত্রের আয়তন। তাহলে এইখানে ভি মাইনাস ডেল্টা ভি সেটা হবে ফ্রি ভলিউম, আর এখানে ফ্রি ভলিউম হবে ভি মাইনাস ডেল্টা ভি। এখানে ডেল্টা ভিটা আমি কি বলেছি, ডেল্টা ভিটা 0, তাহলে ফ্রি ভলিউম কত হচ্ছে ভি, মানে পাত্রের আয়তনটাই হচ্ছে গ্যাসের প্রত্যেকটা কণার জন্য স্বাধীন বিচরণ করার আয়তন, প্রমাণ হয়ে গেল। কিন্তু এইখানে এই ভিটা নট ইকুয়ালস টু 0, তাই ফ্রি ভলিউমে ভি মাইনাস ডেল্টা ভি একটা টার্ম থাকছে। বোঝাতে পারলাম? এই ডেল্টা ভিটা হচ্ছে কণা দ্বারা অধিকৃত আয়তন, যেটা কিন্তু 0-র সাথে সমান নয়। তাহলে নিশ্চয়ই কণা দ্বারা একটা আয়তন অধিকৃত থাকে, যেটা পাত্রের পুরোটা আয়তন, পাত্রের যে পুরোটা আয়তন, সেই পুরোটা আয়তনই প্রত্যেকটা কণা দ্বারা অধিকৃত হতে পারে না, বা প্রত্যেকটা কণা এই পাত্রের সমস্ত জায়গা স্বাধীনভাবে বিচরণ করতে পারবে না। একটা উদাহরণ দিচ্ছি, তোমরা বুঝতে পারবে হয়তো। মনে করো তোমরা একটা স্কুলে ক্লাস করছো, বেঞ্চে সবাই বসে আছে, 50 জন বসে আছে। বেঞ্চ যেখানে রয়েছে সেটা ছাড়াও হাঁটার জন্য কিছুটা স্পেস আছে, বা টিচার যেখানে থাকে সেখানেও কিছুটা স্পেস আছে। তো তোমরা যদি মুক্তভাবে বিচরণ করতে চাও, তাহলে দুটো সারি বেঞ্চের মাঝে যে রাস্তা আর টিচারের সামনে যে জায়গাটা, সেইটুকু জায়গা ঘুরতে পারবে। এবারে প্রত্যেকটা বেঞ্চে যেখানে যেখানে স্টুডেন্ট বসে আছে, বা টিচার যেখানে দাঁড়িয়ে আছে, বা বেঞ্চগুলো যেখানে আছে, সেই জায়গাটা তো তুমি অধিকার করতে পারছো না, বা সেই জায়গাটা তুমি দখল করতে পারছো না। তাহলে তোমার জন্য স্বাধীন বিচরণের আয়তন কতটা? সমস্ত স্টুডেন্ট, তারপরে ফার্নিচার যা আছে সেগুলোর আয়তন, আর ঘরের টোটাল যে আয়তন, যদি দুটো আয়তনকে বিয়োগ করা হয়, ঘরের আয়তনের থেকে ওই সমস্ত আসবাবপত্র বা মানুষজনের মোট আয়তন যদি বিয়োগ করা হয়, যে আয়তনটা থাকবে সেই আয়তনটাই তুমি স্বাধীনভাবে বিচরণ করতে পারবে। তো এখানেও ঠিক সেই জিনিসটা বলা হচ্ছে যে ফ্রি ভলিউম কতটা। এখানে ফ্রি ভলিউম তো পাত্রের আয়তনটাই ফ্রি ভলিউম, তাহলে এইখানে যে ফ্রি ভলিউম হবে সেইটাই তাহলে এর সাথে ইকুয়াল হবে, আদর্শ গ্যাসের সাথে ইকুয়াল হবে, কারণ আদর্শ গ্যাসে কী বলা হচ্ছে, ফ্রি ভলিউমের কথা বলা হচ্ছে। তাহলে বাস্তব গ্যাসের ক্ষেত্রে আমরা ফ্রি ভলিউম যাকে পাবো সেইটাই হবে এর সাথে ইকুয়াল, মানে সমীকরণে আমরা যেটা বসাবো। তাহলে এবার আমরা দেখব এই যে এই ডেল্টা ভিটাকেই তো আমরা কারেকশন ফ্যাক্টর বলেছিলাম, কারেকশন ফ্যাক্টর হিসাবে বলেছিলাম। তাহলে এটার মান বা এর কী কী ফ্যাক্টরের, মানে কী কী বিষয়ের ওপর নির্ভর করে সেইটা আমরা দেখব। দেখো, এই আয়তনটাকে যেহেতু বাদ দেওয়া হচ্ছে, একে একটা টার্ম দিয়ে প্রকাশ করা হয় যাকে বলা হয় এক্সক্লুডেড ভলিউম। এর বাংলা টার্মটা আমার সত্যি মনে নেই, তোমরা এটাই জানো, এক্সক্লুডেড ভলিউম। এক্সক্লুডেড ভলিউম মানে এক্সক্লুড করা হচ্ছে, মানে বহিষ্কৃত করা হচ্ছে। তো এক্সক্লুডেড ভলিউম কীরকম এক্সপ্রেশন হয় এবার আমরা একটু দেখব। দেখো, একটা ছবি আঁকছি,
এই দুটো কণা রিয়েল গ্যাসের কণা, রিয়েল গ্যাস পার্টিকেল দুটো, যারা হচ্ছে হার্ড স্ফিয়ার, হার্ড স্ফিয়ার, একটা স্থিতিস্থাপক গোলকের মতো ধরা হচ্ছে। ওকে, তার নির্দিষ্ট একটা আয়তন আছে, নির্দিষ্ট একটা ভর আছে। হার্ড স্ফিয়ার যাদের রেডিয়াস হচ্ছে আর, ক্যাপিটাল আর, মানে এইটারও রেডিয়াস আর, এইটারও রেডিয়াস আর। এবারে এই টোটাল এই রেডিয়াসটা কত হলো? 2r। এখন এই রেডিয়াসটাকে নিয়ে আমরা আরেকটা এরকম স্ফেরিক্যাল পাথ ধারণা করতে পারি। যদিও খুব একটা ভালো আমি আঁকতে পারলাম না, এই জিনিসটা একটু বুঝে না কষ্ট করে। এই রেডিয়াসটাকে কনসিডার করে আমরা একটা স্ফেরিক্যাল পাথ ধারণা করলাম। এইবারে তুমি মনে করো এই যে কণাটা আছে, এই বাইরের দিকে যে কণাটা আছে, তার এই কেন্দ্রটা হলো ভরকেন্দ্র বা সেন্টার অফ মাস। যখন পরস্পরের সঙ্গে সংঘর্ষ হচ্ছে তখন তারা হার্ড স্ফিয়ার হওয়ার কারণে গায়ে লেগে থাকবে। এবার এই দুটো যখন কন্ট্যাক্টে থাকছে, এই বিষয়টা একটু ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন আছে, তো আমি ধীরে ধীরে বলছি, তোমরা আস্তে আস্তে বোঝার চেষ্টা করো। দুটো আমরা পূর্ণ গোলক, একদম স্থিতিস্থাপক গোলক হিসাবে ধারণা করলাম, যারা পরস্পরের সঙ্গে একটা সংঘর্ষ হচ্ছে, মানে একসঙ্গে তারা গায়ে লেগে থাকলো। প্রত্যেকের রেডিয়াস আর, মানে ব্যাসার্ধ আর ধরা হয়েছে। এইভাবে গায়ে লেগে থাকার পরে আমরা কি করছি, দুটো কেন্দ্রকে জুড়ে দেওয়ার পরে মোট ডিস্টেন্স আমরা পেলাম দুটো ভরকেন্দ্রের মধ্যে 2r। তাহলে এইটা দিয়ে আমরা আরেকটা গোলক আঁকলাম। এইবার তোমরা ভাবো এই কলিশনটা, সেটা এই বরাবর, এই সোজাসুজি হোক বা এই কোনাকুনি হোক বা এই দিক থেকে হোক বা নিচ থেকে হোক, যেদিক থেকে হোক, এই কণাটা কখনোই এই কণার জায়গা দখল করতে পারবে না। মানে আমি বলতে চাইছি, এই যে আমি একটা কাল্পনিক স্ফিয়ার ড্র করেছি, মানে কাল্পনিক একটা গোলক যে এঁকেছি, সেই গোলকের ভেতরে কিন্তু এই স্ফিয়ারটা ঢুকতে পারবে না। বোঝাতে পারলে? বা এর সাথে যদি আমরা আরেকটা এরকম গোলক কনসিডার করি, তাহলে তাদের রেডিয়াসকে কানেক্ট করে আমরা এখানে একটা কাল্পনিক স্ফিয়ার ড্র করতে পারি, তখন সেই গোলকের মধ্যে আবার এই কণাটা ঢুকতে পারবে না। বুঝতে পারছো? তাহলে আমরা বলতে পারি এই যে আমরা কাল্পনিক স্ফিয়ার যেটা ড্র করেছি, তার যা আয়তন আছে, সেই আয়তনের মধ্যে এই কণাটা পুরোপুরি আয়তনটা দখল করতে পারছে না। কারণ কি, তুমি যেখানেই আঁকো না কেন তার কিছুটা অংশ বাইরে থাকছেই, আয়তনটা দখল করতে পারছে না। তাহলে এর আয়তনটা কত? এই যে কাল্পনিক যে স্ফিয়ারটা আমি এঁকেছি, এর রেডিয়াস হচ্ছে কত? রেডিয়াসটাকে আমি যদি সিগমা বলি, সিগমা ইকুয়ালস টু 2r, তাহলে তার ভলিউম হচ্ছে, এটা হচ্ছে রেডিয়াস। কারণ আমরা এই ছোট যে গোলকগুলো আছে তার রেডিয়াসকে আর বলেছি, তো বড় গোলকের রেডিয়াসকে আমরা সিগমা বলছি। 2r radius of large sphere, 2r। ভলিউম কত হবে? স্ফিয়ারের আয়তন আমরা জানি 4/3 পাই সিগমা কিউব, বা এখানে হচ্ছে 4/3 পাই 2r কিউব। টোটাল হবে 8 × 4/3 পাই r কিউব। বোঝাতে পারলাম? এবারে এই যে আয়তনটা আছে, এই যে আয়তনটা, সেটা কতগুলো কণার জন্য হচ্ছে? দুটো কণার জন্য হচ্ছে। কারণ দুটো কণা পরস্পরের সংস্পর্শে না এলে তো আমি কাল্পনিক স্ফিয়ারটা ড্র করতে পারবো না।
তাহলে এই যে দুটো কণার জন্যই আমরা এই আয়তনটা পেলাম, যে আয়তনের মধ্যে এই কণাটা পুরোপুরি ঢুকতে পারছে না, এই যে এই কণাটা ঢুকতে পারছে না, তাই জন্য এই আয়তনটাকে আমরা বলবো এক্সক্লুডেড ভলিউম। ওকে, ফর 2 atoms or 2 molecules. So excluded volume for 2 molecules, কত হচ্ছে 8 into 4/3 pi r cube. Therefore for 1 molecule কত হবে বলো? দুটো মলিকিউলের জন্য যদি 8 into 4/3 pi r cube হয়, তাহলে for 1 molecule which is equals to, তাহলে দুভাগ হয়ে যাবে, দুভাগ হয়ে গেলে আমরা এটা দিচ্ছি 4 into 4/3 pi r cube। এবারে খেয়াল করো তো, এখানে 4/3 pi r cube এই জিনিসটাকে যদি আমি আলাদাভাবে ভাবি, আর হচ্ছে আর রেডিয়াস অফ 1 atom ইজ এ রেডিয়াস, তাহলে 4/3 pi r cube মানে কি একটা কণার আয়তন। তাহলে দেখো তো, একটা কণার এক্সক্লুডেড ভলিউম ফর 1 মলিকিউল হচ্ছে 4 into 4/3 pi r cube, মানে একটা কণা কতটা আয়তন অধিকৃত করতে পারছে না, বা তার ক্ষেত্রে কতটা আয়তন এক্সক্লুডেড, তার নিজস্ব আয়তনের 4 গুণ। ভালো করে বোঝো, এখানে এই যে 4/3 pi r cube লিখেছি, এই আয়তনটা হচ্ছে একটা কণার আয়তন, তাহলে সে তার নিজস্ব আয়তনের 4 গুণ আয়তন দখল করতে পারে না। কার ক্ষেত্রে? বাস্তব গ্যাসের ক্ষেত্রে। ওকে, তো এইটা হচ্ছে এক্সক্লুডেড ভলিউম ফর 1 মলিকিউল, মানে একটা কণা তার নিজস্ব আয়তনের 4 গুণ আয়তন দখল করতে অক্ষম বাস্তব গ্যাসের জন্য। এবারে যদি গ্যাসে 1 মোল কণা থাকে, তাহলে সেক্ষেত্রে এক্সক্লুডেড ভলিউম কী হবে? এইটা তো একটা মলিকিউলের জন্য, তাহলে 1 মোল মানে তাতে কত সংখ্যক মলিকিউল আছে? অ্যাভোগাড্রো সংখ্যক মলিকিউল। তো 1 মোল কণার জন্য এক্সক্লুডেড ভলিউম কী হবে? এর সাথে অ্যাভোগাড্রো সংখ্যা গুণ করে দাও। আর যদি 1 মোলের বদলে n মোল থাকে, তাহলে সেখানে n দিয়ে গুণ করে দাও, ব্যাপারে একই। নেক্সট পয়েন্ট দেখা যাক তাহলে কী হবে। সো নেক্সট পয়েন্ট আমাদের হচ্ছে এক্সক্লুডেড ভলিউম ফর 1 মোল পার্টিকেল, 1 মোল পার্টিকেল বা 1 মোল গ্যাস পার্টিকেল ইকুয়ালস টু Na ইন্টু 4 into 4/3 pi r cube। এই টোটাল জিনিসটাকে লেখা হয় B দিয়ে। এটা একটা কনস্ট্যান্ট রাশি, কারণ গ্যাসের প্রত্যেকটা কণার ব্যাসার্ধ তো সেমই হবে, কারণ সব কটাই হার্ড স্ফিয়ার একই রকম দেখতে, তো এটা কনস্ট্যান্ট। সো দিস ইজ another constant which is called van der Waals constant. Van der Waals constant. Okay, van der Waals constant. এবারে এটা তো 1 মোলের জন্য হলো, যদি n মোল হয়, ফর n মোল গ্যাস, ফর n মোল পার্টিকেল বা n মোল গ্যাস যাই বলো, excluded volume equals to NB হবে। এই NBটাই হচ্ছে অ্যাকচুয়ালি ডেল্টা ভি, যেটা আমরা কারেকশন করছিলাম। ওকে, তাহলে এবার কারেক্টেড প্রেশার কি হবে? কারেক্টেড ভলিউম কি হবে? কারেক্টেড ভলিউম হচ্ছে V minus delta V, that is equals to VR minus delta V করতে হবে VR minus NB। বোঝাতে পারলাম? তাহলে এটা হচ্ছে কারেক্টেড ভলিউম। এখন দেখো মাইনাস কেন হলো? কারণ পাত্রের যে আয়তন সেটাই তাহলে বাস্তব গ্যাসের আয়তন হচ্ছে না। বাস্তব গ্যাসের আয়তনটা কি হবে? কণার যে মোট আয়তন, কণার মোট আয়তনটা পাত্রের আয়তন থেকে বিয়োগ দিলেই বা বিয়োগ করলেই তবে আমরা ওই গ্যাসের আয়তনটা পাবো। গ্যাসের আয়তন বলতে কতটা ফ্রি মুভমেন্ট করতে পারছে সে আয়তনটা পাবো।
তাহলে আমরা আজকে কি বুঝলাম যে গ্যাসের আয়তন বলতে আমরা কি বুঝি, যে গ্যাসের কণাগুলো পাত্রের যতটা আয়তন মুক্তভাবে বিচরণ করতে পারবে সেই আয়তন। গ্যাসের আয়তন মানে পাত্রের আয়তনও নয় বা গ্যাসের কণার নিজস্ব আয়তনও নয়, যতটা ফ্রি মুভ করতে পারবে সেটাকে আমরা গ্যাসের আয়তন হিসাবে বলি। তো এটা হলো কারেক্টেড ভলিউম। এবার আমরা কারেক্টেড প্রেশার আর কারেক্টেড ভলিউমকে যদি আবার আগের সমীকরণে বসাই তাহলে আমরা কি রেজাল্ট পাবো দেখা যাক। আমাদের সমীকরণ আমরা প্রথমে কি লিখেছিলাম, পি আর প্লাস ডেল্টা পি ভি আর মাইনাস ডেল্টা ভি ইকুয়ালস টু এন আর টি। তাহলে এখানে পি আর প্লাস এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার ভি আর মাইনাস এন বি ইকুয়ালস টু এন আর টি, তাই তো? এটা হলো, so this is called van der Waals gas equation. van der Waals gas equation, যেটা তোমরা হয়তো অনেকে পড়েওছো বা অনেকে জেনেওছো। কীভাবে আসে তার বৃত্তান্ত হচ্ছে এইরকম। তো ভ্যান ডার ওয়াল এই কাজটা করেছিলেন বলেই উনার অনারে বা উনার উদ্দেশ্যেই এই সমীকরণটাকে উনার নামে দেওয়া হয়েছে, ভ্যান ডার ওয়ালস গ্যাস ইকুয়েশন। আচ্ছা, আমি কয়েকটা জিনিস এইখানে অবশ্যই মেনশন করব। সেটা হলো, আমরা তো এর একক বা এর তাৎপর্য শিখলাম, কিন্তু বি এর তো আমরা কোনো একক বা তাৎপর্য শিখলাম না। তাহলে সেটা কি হবে? তো দেখো, বি হচ্ছে ডেল্টা ভি ইকুয়ালস টু এন বি, এটা পেয়েছি। তাহলে বি ইকুয়ালস টু ডেল্টা ভি বাই এন। এখন ডেল্টা ভি মানে ভলিউমের পরিবর্তন বা ভলিউমের পার্থক্য, তার ক্ষেত্রে একক কী হবে? লিটার। আর এন এর একক হচ্ছে মোল, তাহলে বি এর একক হচ্ছে লিটার পার মোল বা লিটার মোল ইনভার্স। এটা হচ্ছে ইউনিট অফ বি। ইউনিট অফ বি সিগনিফিকেন্স কি? দেখো, এই বি নির্দেশ করছে যে কণার আয়তন, গ্যাসের প্রত্যেকটা কণার আয়তন, তাই তো? আমরা কারণ বি এর যে এক্সপ্রেশনটা দেখেছিলাম, বি এর এক্সপ্রেশনে কী ছিল? এন এ ইন্টু 4 ইন্টু 4/3 পাই আর কিউব। তাহলে এখানে একটা আয়তন পাচ্ছি। ফাইনালি এটাও তো একটা ধ্রুবক, এটাও ধ্রুবক, 4/3 পাই এটাও ধ্রুবক। ভ্যারি কে করতে পারে? রেডিয়াস। তাহলে বি প্রপোর্শনাল টু আর কিউব। আর মানে রেডিয়াস। এবারে কণার সাইজ যত ছোট হবে বা কণার সাইজ যত বড় হবে তার উপরে বি এর মান নির্ভর করছে। যদি কণার সাইজ ছোট হয় তাহলে তার ব্যাসার্ধও ছোট হবে, তখন কণা দ্বারা অধিকৃত আয়তন সেটাও কম হবে, তাই তো? এবারে যদি কণার আকার বড় হয় তার ব্যাসার্ধও বড় হবে, তাহলে সেই কণা দ্বারা অধিকৃত আয়তনটাও বেশি হবে। তখন গ্যাসের ক্ষেত্রে আয়তনের মানটাও কমে যাবে, গ্যাসের আয়তন হিসাবে যেটা আমরা বলবো তার মানটাও কমে যাবে। তো এটা থেকে আমরা বি দিয়ে প্রকাশ করতে পারি যে গ্যাসের কণার আকার কীরকম, রাইট? তো বি এর তাৎপর্য হচ্ছে, সিগনিফিকেন্স হচ্ছে বা সিগনিফাইজ দি সাইজ অফ গ্যাস মলিকিউলস, সাইজ অফ গ্যাস মলিকিউলস। ওকে, এটা হলো বি এর তাৎপর্য। তো এই হচ্ছে ভ্যান ডার ওয়ালস সমীকরণ। ভ্যান ডার ওয়ালস সমীকরণকে আরেকটা রূপ দেওয়া যায়, সেটা তোমরা খুব ইজিলি পারবে। কীরকম, আমি ওটা বলেই আজকে ভিডিওটা শেষ করব। ধরো, এই সমীকরণটার উভয় পক্ষে আমরা যদি নাম্বার অফ মোল দিয়ে ভাগ করে দিই, নাম্বার অফ মোল দিয়ে ভাগ করলে কি হবে? আচ্ছা, এইটাকেই আমরা লিখছি, মনে করো এই জিনিসটাকেই লিখছি শুধু, বা 1 মোলের জন্য লিখি। ফর 1 মোল, ফর 1 মোল, 1 মোল হলে পি আর প্লাস এন এর জায়গায় 1 বসাও, এটা হবে এ বাই ভি স্কোয়ার ভি মাইনাস বি ইকুয়ালস টু আর।
এই একটা সমীকরণ হবে। তো 1 মোলের জন্য এই সমীকরণটা আমরা অ্যাপ্লাই করতে পারি। এবারে এইখানে যে কোনো একটা রাশি বাদ দিয়ে বাকি সবকটা রাশির মান বলে দেওয়া থাকবে, সেটা এই সমীকরণের হিসাবে বলো বা এই সমীকরণের হিসাবে বলো, দিয়ে কোনো একটা রাশি যেটার মান বলে দেওয়া থাকবে না সেটা তোমাদের ক্যালকুলেট করে বার করতে হবে। তো এইখানে নিউমেরিক্যালস হিসাবে এই সমীকরণের সাপেক্ষে আসতে পারে। আর আজকে ভিডিওটা আমি এইখানেই শেষ করব। এর পরের যে ভিডিওটা আসতে চলেছে সেইখানে আমি দেখাবো যে এই সমীকরণটার বিভিন্ন ক্ষেত্রে কীরকম রূপ পরিবর্তন করতে পারে। বিভিন্ন ক্ষেত্র বলতে কি, ধরো হাই টেম্পারেচার অ্যাপ্লাই করা হলো বা প্রেশার হাই করা হলো বা প্রেশার লো করা হলো, তখন কীরকম এই সমীকরণটা রিঅ্যারেঞ্জ করা যেতে পারে, সেগুলো আমরা পরের ভিডিওতে আলোচনা করব। ততক্ষণ তোমরা এই ভিডিও সম্পর্কিত যা যা নিউমেরিক্যালস আছে সেগুলো প্র্যাকটিস করতে থাকো। আর ভালো থেকো সবাই, পড়াশোনা করো। ওকে, গুড বাই।